মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে পিছু না হটার চূড়ান্ত ঘোষণা দিয়েছে তেহরান। যুদ্ধের অষ্টম দিনে আকাশপথে ইসরায়েলি তাণ্ডব চললেও জর্ডান সহ বিভিন্ন দেশে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অহংকার গুঁড়িয়ে দিয়েছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের হত্যার হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্টের স্পষ্ট হুঙ্কার, আত্মসমর্পণের স্বপ্ন শত্রুরা কবরে নিয়ে যাবে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন মাসউদ পেজেশকিয়ান। আর এর জেরেই দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের অষ্টম দিনে মধ্যপ্রাচ্যের আকাশে যখন বারুদের গন্ধ, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন ও ইসরায়েলি হামলায় কোণঠাসা ইরান প্রতিবেশীদের কাছে করেছে কৌশলগত আত্মসমর্পণ। তবে ট্রাম্পের এই দাবির পেছনে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কারণ এর আগেই এক ভিডিও বার্তায় তিনি ক্ষমা চান প্রতিবেশী দেশগুলোর কাছে। যদিও আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিয়ে তিনি বলেন, সেই স্বপ্নসহ শত্রুদের কবরস্থানে দাফন করা হবে। এরপরেই প্রকাশ্যে আসে ইরানের সরকার ও সামরিক বাহিনীর দ্বন্দ্ব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিলেও কাতারে প্রতিহত হয় ইরানের ক্ষেপণাস্ত্র। দেশটির সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে প্রেসিডেন্ট প্রতিবেশীদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলেও যুদ্ধের মশাল এখন বিপ্লবী গার্ড বাহিনীর হাতে। আইআরজিসি জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর সব মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু। অর্থাৎ সুর নরম করলেও রণাঙ্গন থেকে এখনও এক চুলো সরছে না তেহরান। এরই মধ্যে পেন্টাগন স্বীকার করেছে, তেহরানের হামলায় ধ্বংস হয়েছে তাদের $300 মিলিয়ন থার্ড রাডার সিস্টেম। এদিকে ইরানের স্মরণকালে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান ও ইস্পাহানে একসাথে 80টি যুদ্ধবিমান দিয়ে বৃষ্টির মতো বোমা ফেলেছে দখলদাররা। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই তেহরানের বাসিন্দারা জানান, দেশ রক্ষায় আর এক বিন্দু ছাড় নয়। আঘাত শুধু তেহরানেই নয়, পাল্টা জবাবে কেঁপে উঠেছে ওয়াশিংটনের বুকও। স্যাটেলাইটের চিত্রে দেখা গেছে বিভিন্ন দেশে $1,000 মিলিয়ন মূল্যের মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম এখন কয়লার স্তূপ। আইআরজিসি ঘোষণা করেছে, বিমান হামলার জবাব দিতে প্রস্তুত হচ্ছে হাইপারসনিক ফাত্তাহ আর ইমাদ ক্ষেপণাস্ত্রের নতুন চালান। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতেই শনিবার বিকেল পর্যন্ত ছোড়া হয় 16টি ক্ষেপণাস্ত্র ও 121টি ড্রোন। অব্যাহত হামলায় ওমান ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশেই আতঙ্ক বিরাজ করছে। পালাচ্ছে মার্কিন কর্মীরা। সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি ও যোগাযোগে। নিরাপত্তার খাতিরে অধিকাংশ বাণিজ্যিক বিমান এখন ইরানের আকাশপথ এড়িয়ে চলছে। আইআরজিসি বলছে, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। এখন লক্ষ্য একটাই, শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য দখলদার মুক্ত করা। দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুত রয়েছে। সংকট এড়াতে রেশনিং ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি জানান, সোমবার বিদেশ থেকে জ্বালানি তেলবাহী দুটি জাহাজ দেশে পৌঁছবে। অবৈধ মজুত ও অনিয়ম ঠেকাতে কাল থেকে মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান মন্ত্রী। এদিকে ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে। রেশনিং পদ্ধতিতে তেল বিক্রিতে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহ করা মানুষেরা পড়েছেন বিপাকে। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। পরিবাগের এই রিফুয়েলিং পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল এবং প্রাইভেট কারের লাইন শাহবাগ মোড় ছাড়িয়ে গিয়ে ঠেকেছে কাঁটাবনে। অফিসে ঢোকার সময় শেষ, তবে শেষ হয়নি তেলের লাইন। 4 ঘন্টা থেকে আসতেছি, এই সিরিয়ালে আছি, গাড়িতে তো তেল নেই, ঠেলা দিয়ে নিয়ে আসতেছি আর কি। সবগুলা খোলা রাখতো, এরকম 200 বা 300 টাকার তেল দিত, এত সিরিয়াল আমাদের ভোগান্তি হইতো না। এনিক ছোটটা মনে হয় ঠিক হয় নাই, আমাদের আর একটু সচেতন হইতে হবে। খুব জরুরি না হলে আমরা যেন গাড়ি নিয়ে বের না হই। রেশনিং পদ্ধতিতে একবারে প্রতিটি মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার এবং জিপ পিকআপ পাবে 20 থেকে 25 লিটার তেল। এতে রাইড শেয়ার করে সংসার চালানো মানুষগুলো পড়েছে বেশি বিপাকে। সারাদিন চালানো যাচ্ছে না, যে তেল দিচ্ছে, এরপরে আবার লাইনে এসে দাঁড়াইতে হচ্ছে আমাদেরকে। 150-200 কিলো চালাইতে হয়, তো সেই হিসাবে কি 2 লিটারে হয়? আমাদের মিনিমাম 5 লিটার তেল লাগে। এদিকে ডিপো বন্ধ থাকায় বন্ধ রয়েছে রাজধানীর অনেক পেট্রোল পাম্প। এতে একাধিক পাম্পে ঘুরেও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। সারাদিন আমি 3-4টা পাম্প ঘুরলাম,
এখনো পর্যন্ত তেল নিতে পারি নাই। আপনার 5 লিটার থাকলে আপনি 2 লিটার করে দিয়ে দেন, 1 লিটার থাকুক, কিন্তু সেটা করবে না। সবাই একযোগে পাম্পটা বন্ধ করে দিচ্ছে, যখন দাম বাড়বে তখন ছাড়বে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই, পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে সরকার। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়তে রাখতে হবে না, সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। নিয়মিত ডিপো থেকে যথাসময়ে তেল সরবরাহ করার পাশাপাশি পেট্রোল পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান পাম্প মালিকরা। আমাকে সরকার তেল দিবে, আমি পাবলিকে তেল দেবো। সরকারি যদি তেল আমাকে আজকে না দেয়, তা আমি পাবলিকে কিভাবে বুঝাবো? আমাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা না দিলে আমরা তেল উঠাবোই না, পাম্প তালা মেরে সব চলে যাবে। অযথা প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুত করে সংকট দেখা দেওয়ার আগেই সংকট তৈরি না করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিশ্ববাজারে দাম বাড়লে ভর্তুকি দিতে গিয়ে বাড়তি চাপ নিতে হবে সরকারকে। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যবসায়ীদের আস্থায় আনার তাগিদ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। মিজান শাহজাহানের রিপোর্ট। জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতা। সরকারি দল প্রাইমেসি ইউনিভার্সিটি ও বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিতর্কের মূল্যায়ন পর্বে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কৌশলী হতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে, তবে নিরপরাধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। অলরেডি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে, উচ্চ মূল্য তেল কিনতে হলে তাহলে কিন্তু মূল্যস্ফীতিটা আরো উস্কে যেতে পারে। আর যদি সরকার তেলের দাম নাও বাড়ায়, তার মানে হচ্ছে সরকারকে ভর্তুকি দিতে হবে, সরকারের আবার কোষাগার থেকে অর্থ নিতে হবে। তা আমাদের তো সরকারের রাজস্ব খুবই কম, রাজস্ব ব্যবস্থার মধ্যে এমনিতেই একটা চাপ রয়ে গেছে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে, সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এবং তাদেরকে ব্যাংক হিসাব যে জব্দ করা হয়েছে, জব্দ ব্যাংক হিসাব তাদেরকে ফিরিয়ে দিয়ে যারা বিদেশে অবস্থান করছে, বড় বড় ব্যবসায়ীরা যারা দেশে আসতে পারছে না, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদেরকে আস্থা নিয়ে তাদের মধ্যে স্বস্তি দিতে পারলে আমরা মনে করি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অগ্রগতি অনেকখানি এগিয়ে যাবে। তারা বলেন, পুঁজিবাজার দুর্বল হওয়ায় ব্যাংকের উপর নির্ভর করছে দেশের অর্থনীতি। অতীতে ব্যাংকিং খাতে লুটপাট হলেও গভর্নর নীরব দর্শকের ভূমিকায় ছিল। ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যে তারা ঋণ নিয়েছে কিন্তু তারা কিন্তু সেটা বিনিয়োগ করেনি, বরং সেই অর্থটা দেশের বাইরে চলে গিয়েছে বিভিন্ন উপায়ে। বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে দিয়ে হয়েছে, তারা অনেকটা নীরব দর্শকের মতোই ভূমিকা পালন করেছে। এখনই কিন্তু নতুন গভর্নরকে নিয়ে তার কর্মপরিকল্পনা, তার চিন্তা ভাবনা সবকিছুকে নিয়ে কিন্তু এখন আমাদের বলবার সময় আসেনি। আমরা আশা করব তিনি একটা সুশাসন যদি কায়েম করতে না পারেন, তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ব্যবসায়ীদেরকে যদি আস্থায় না আনতে পারেন, তখন আমরা নতুন গভর্নরকে সমালোচনা করব। সংসদে উত্থাপিত প্রস্তাবটি পাশ হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল প্রাইমেসিয়া ইউনিভার্সিটি। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতায় আজও বাতিল হয়েছে 20টি ফ্লাইট। এতে মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো 268টিতে। বারবার ফ্লাইট বাতিলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তি তৈরি হয়েছে যাত্রীদের মাঝে। বারবার ফ্লাইট বাতিলে ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো, চাইলে সরকারি সহযোগিতা। তরিক ইসলামের রিপোর্ট। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে অষ্টম দিনে গড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান অস্থিরতায় এরই মধ্যে ঢাকা থেকে উপসাগর অভিমুখে বাতিল হয়েছে 268টি ফ্লাইট। বারবার ফ্লাইট বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের মাঝে। আজকে 7টা বাজে আমার ফ্লাইট, তারা বললো যে হয়তো ফ্লাইট হবে না, কিছুই বলতেছে না। ইউজ বাংলা আজ 5:35 ফ্লাইট আছে, এখন ক্যান্সেল হয়ে গেছে। দুবাইতে ছিলাম নাকি, তো ওখানে ছুটিতে আসছি বাড়িতে, ছুটি শেষে এখন টিকিট কাটছি, কাটার পরেও একটা মিসিং হয়েছে। ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, এভাবে করতে করতে খুব
হয়রানির শিকার হয়েছে কি। দীর্ঘমেয়াদে যুদ্ধ চলমান থাকায় এবং একাধিকবার ফ্লাইট বাতিল হওয়ায় ক্ষতির মুখে বেসরকারি বিমান সংস্থাগুলো। একটা এয়ারক্রাফট যখন র্যাম্পে কিংবা রানওয়েতে আমাদের এয়ারপোর্টে যখন পার্কিং অবস্থা থাকে তখন কিন্তু আমাদের প্রতি ঘন্টা বেসিস কিন্তু আসলে আমাদেরকে চার্জ পে করতে হয় রেগুলেটরি অথরিটিকে। আমাদের প্রত্যেকটা চার্জই বহাল আছে, বাট সেখানে ইনকাম যদি না থাকে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন। বিকজ যে আমরা কোভিডের সময় দেখেছি এই ধরনের ঘটনা যখন ফেস করেছে সারা ওয়ার্ল্ডে অনেক এয়ারলাইন্স কিন্তু তারা হয় চিরতরে বন্ধ হয়ে গেছে অথবা তাদের ব্যবসায়িকভাবে চরম একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি বলবো যে অ্যাজ এ বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে বর্তমান অবস্থায় আমরা সেই ধরনের একটা আশঙ্কার জায়গা থেকে দেখছি। এদিকে সীমিত পরিসরে বিমান উঠানামা কার্যক্রম শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর। সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করতে পারলে দারিদ্র্য বিমোচনে ইসলামী বিশ্বে বাংলাদেশ মডেল হতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচনে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সবাইকে নতুন করে ভাবতে হবে। বৈশ্বিক সংকটে সরকার কৃচ্ছ্রতা সাধন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামা ও এতিমদের নিয়ে ইফতার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় এতিমদের প্রতি দায়িত্ববান হতে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের বেশ কিছু বাস্তবতাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসাবেই এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের। তারেক রহমান বলেন, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারলে দারিদ্র্য বিমোচনে রোল মডেল হবে বাংলাদেশ। পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র্য বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয় তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র্য বিমোচনে সম্ভব। জনগণের কল্যাণে নেয়া সরকারের প্রতিটি কর্মসূচি সুন্দরভাবে বাস্তবায়নে সকলের দোয়া চান প্রধানমন্ত্রী তারেক রহমান।